আসসালামু আলাইকুম। আজ 20 জুলাই 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে নানা গুঞ্জন। তবে কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি হচ্ছে শিগগিরই? এখন মধ্যপ্রাচ্যে যা ঘটাতে যাচ্ছে ইরান। এবার বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্বস্তির মধ্যেই দিল্লিতে এক তাৎপর্যপূর্ণ বৈঠকে মুখোমুখি হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুল ইসলাম। কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে এটি একেবারেই গোপনীয় রাখা হয়েছে। এ নিয়ে ভারতের পূবের কলাম পত্রিকায় সাংবাদিক আসলাম হোসেন জানান, গত 15 জুলাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। 16 জুলাই দিল্লিতে আয়োজিত বিমস্টেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম সম্মেলনে যোগ দিতেই ভারত সফরে গিয়েছিলেন শামসুল ইসলাম। সম্মেলন শুরুর আগের দিন আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি নিয়ে দুই দেশের সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা না হলেও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এটি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পূবের কলমের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে সীমান্তে পুশ ইন ইস্যু নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন, ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানাবিধ জটিলতার কারণে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। ধারণা করা হচ্ছে বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা এবং বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতার মতো সংবেদনশীল বিষয়গুলি নিয়ে উভয় পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মিয়ানমারের নিরাপত্তা প্রধানেরা অংশ নিয়েছিলেন। ওই দিন অজিত দোভাল থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিধি দল পর্যায়ে কথা বললেও বাংলাদেশ ও মিয়ানমারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে একান্তে বৈঠক করেন। যদিও অন্যান্য দেশের বৈঠকের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে কিছু তথ্য উঠে এসেছে, তবে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু গোপনেই রাখা হয়েছে। বৈঠকের বিষয়বস্তু কেন গোপন রাখা হলো এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দিল্লি বা ঢাকার তরফ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো ব্রিফিং না করায় ব্যাপক সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণরায়কে অবজ্ঞা করার কারণে। 24-এর গণ অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে গণরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। সেজন্য সরকারকে বলবো, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলছুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না। 20 জুলাই দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই সনদে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল। পরে সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 সালে জারি করা গণভোট অনুষ্ঠিত হয়। তার দাবি, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেন, বরং বর্তমান প্রধানমন্ত্রীও একাধিকবার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে চরমনাই পীর বলেন, রাজনীতিতে অসততা ও সঠতা করবেন না, গণরায়কে সম্মান জানান এবং নির্বাচনের আগে যে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন তাতে অটল থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন হলে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্র সকলেই উপকৃত হবে। বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। 20 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক
পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় দেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য তারা দায়ী। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে চলো সংসদ কর্মসূচি ঘিরে বিক্ষোভে নামা অন্তত 20,000 মানুষের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টি সিজেপি এর সমর্থকরা এই লং মার্চের আয়োজন করে। সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের স্থলে জড়ো হওয়া বেশিরভাগই তরুণ। সেখান থেকে চলো সংসদ মিছিল শুরু হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষা নিট এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ডাকা হয়। মিছিলটি সংসদের দিকে অগ্রসর হলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, কিছু জায়গায় বাধা পেলেও শান্ত থাকুন, আমরা শান্তি ও ভালোবাসার মধ্যেই জয়ী হব। পুলিশ গতকাল রোববার এই কর্মসূচির অনুমতি না দিয়ে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে সতর্ক করে জানায়, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 5 বা তার বেশি লোকের মিছিল, সমাবেশ বা বিক্ষোভ কঠোরভাবে নিষিদ্ধ। তবে যন্তর মন্তরের নির্ধারিত স্থানে পূর্বানুমতির সাপেক্ষে কর্মসূচি করা যাবে। পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়। নিরাপত্তাজনিত কারণে দিল্লির ব্যস্ত 5টি মেট্রো স্টেশন, রাজীব চৌক, জনপদ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবাতীর্থ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। বিশেষ করে রাজীব চৌক স্টেশনে বন্ধ প্রবেশ ও প্রস্থান গেটের সামনে যাত্রীদের ভিড় জমতে দেখা যায়। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকা ভারতের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক জানিয়েছেন, 2টি শর্ত পূর্ণ হলেই তিনি টানা 3 সপ্তাহের অনশন প্রত্যাহার করবেন। সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক হাতে লেখা বার্তায় তিনি বলেন, রাজনৈতিক আশ্বাস ও শিক্ষা ব্যবস্থায় জবাবদিহির প্রতিশ্রুতি মিললে সোমবারই তিনি অনশন ভাঙবেন। খবর এনডিটিভি ও নিউজ 18-এর বার্তায় ওয়াংচুক জানান, শিক্ষা ব্যবস্থার সংকট, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা যদি সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপনের প্রতিশ্রুতি দেন, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন। তিনি আরও বলেন, শারীরিক অবস্থার কারণে অনশন চালিয়ে যাওয়া সম্ভব না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতারা যদি সফদরজং হাসপাতালে এসে একই আশ্বাস দেন, তাহলেও তিনি অনশন ভাঙতে প্রস্তুত। হাসপাতাল থেকে পাঠানো বার্তায় ওয়াংচুক অভিযোগ করে বলেন, তাকে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছে। তার চলাফেরা, মত প্রকাশ এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের স্বাধীনতা সীমিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো জানিয়েছে, 2টি শর্ত পূরণ হলেই তার স্বামী অনশন ভাঙবেন। প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতাদের হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করা। দ্বিতীয় শর্ত, সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনে শিক্ষাক্ষেত্রে জবাবদিহি এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস দেয়া। রোববার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গীতাঞ্জলি বলেন, রাজনৈতিক নেতারা যদি এই আশ্বাস দেন, তাহলে সোমবারই অনশন শেষ করবে ওয়াংচুক। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে চলো সংসদ কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন করা হলেও তা আদালতে গৃহীত হয়নি। হাসপাতালেও তিনি কোনো ধরনের স্যালাইন বা ড্রিপ নিতে রাজি হননি বলে দাবি করেন গীতাঞ্জলি। ভারতে পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত 28 জুন অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।
টানা 3 সপ্তাহ অনশন চালানোর পর গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালে নেয়ার পর তিনি অনশন অব্যাহত রেখেছেন। এদিকে ওয়াংচুককে হাসপাতাল থেকে সরিয়ে নেয়ার পরও আন্দোলন থামেনি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AIS এর সদস্যদের অনশনও চলছে। পাশাপাশি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপও অনশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীদের আশঙ্কা, সোমবারের চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগতদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক। জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল ও গ্যাসও পরিবহন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। 20 জুলাই দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। IRGCর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ, নাবিক কিংবা হতাহতের কোনো নির্দিষ্ট বিবরণ ইরানি সামরিক বাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয়নি এবং রয়টার্সও এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বিবৃতিতে IRGC স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার তথাকথিত আগ্রাসন যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক এই নৌপথটি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ অনিরাপদ থাকবে। তেহরান তাদের বক্তব্যে হুঁশিয়ারি করে বলেছে যে পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্য এই প্রণালীটি আর নিরাপদ থাকবে না। তেহরানের পক্ষ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে অচিরেই একটি বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার তীব্র তাগিদ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকে কৌশলগতভাবে সংবেদনশীল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের আল তানফ এলাকায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। চলতি বছরের মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর সিরিয়ার ভূখণ্ডে এটি ইরানের প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হামলা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA IRGCর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। IRGC জানিয়েছে ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ইরান শাহের সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন ইরানি সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। সিরিয়া, ইরাক ও জর্ডানের সীমান্ত সংলগ্ন কৌশলগত আল তানফ ঘাঁটিটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তবে ইরানের দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে সিরিয়ার সামরিক সূত্র। এক কর্মকর্তা জানিয়েছেন নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর ঘাঁটির পাশের খোলা এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন আল তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ফাইনালটা ছিল দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে স্পেনের উদীয়মান বিস্ময় লামিয়েন ইয়ামাল, অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকলো এই দুজনের আবেগঘন সাক্ষাৎ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ মেসি। ম্যাচ শেষে আবেগ লুকাতে না পেরে কেঁদেই দেন তারকা ফরওয়ার্ড। অন্যদিকে ইয়ামালের জন্য দিনটি গেছে স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন 19 বছর বয়সী ফুটবলার। শিরোপা উদযাপনের মাঝেও নিজের অন্যতম বড় অনুপ্রেরণা মেসিকে ভুলে যাননি তিনি। শিরোপা উৎসব থেকে কিছুক্ষণের জন্য সরে এসে ইয়ামাল এগিয়ে যান মাঠে বসে থাকা মেসির কাছে। আর্জেন্টাইন অধিনায়ক তখন পরাজয়ের হতাশা নিয়ে একাই বসেছিলেন। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসিও উঠে দাঁড়ান। এরপর দুই প্রজন্মের দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি অনেকের কাছেই ফিরিয়ে আনে সেই ঐতিহাসিক ছবির স্মৃতি।
ইউনিসেফের একটি প্রচারণায় শিশু অবস্থায় ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন তরুণ মেসি। বহু বছর পর বিশ্বকাপের মঞ্চে সেই শিশুই আলিঙ্গন করলেন নিজের শৈশবের নায়ককে। খেলার ধরনে ব্রাজিলের সেই নেইমারকে আদর্শ মানলেও ইয়ামাল কখনোই মেসির প্রতি নিজের শ্রদ্ধা লুকাননি। বরাবরই আর্জেন্টাইন তারকাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন এই উইঙ্গার। ফাইনালের আগেই ইয়ামালের প্রশংসা করেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যে কাজই করি না কেন, যদি পরামর্শ নিই তাহলে সেই কাজটি আরো সুন্দর এবং সুচারু হতে পারে। ধরুন একটি কাজ আপনি করছেন, সেই কাজের বিশেষজ্ঞ আপনি, তবুও আপনি অন্যের পরামর্শ নিন। আপনি ঘরের মধ্যে কোনো কাজ করলে, পরিবারের সদস্যদের, অফিসে কাজ করলে অফিসের কর্তা বা সহকর্মীদের পরামর্শ নিতে পারেন। কারণ এই পরামর্শ নেওয়ার পর আপনি গ্রহণ করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে, অজানা হতে পারে। এর মধ্য দিয়ে কাজটিকে সফল করবার জন্যে নতুন নতুন অনুঘটক পাবেন, উদ্দীপনা পাবেন। ফলে আপনি কোনো বিষয়ের অভিজ্ঞ বা বিশেষজ্ঞ হলেও অন্যের পরামর্শ নিয়ে দেখুন না সেই কাজটি আরও দ্রুততার সঙ্গে সফল হয় কিনা। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।